গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শ্রীনগর থেকে জাম্মুর উদ্দেশ্যে রওনা করব। আজকে মহরম আছে এখানে, এজন্য রাস্তা সব ব্লক আছে এখানে। আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম, কিন্তু আমরা 8 জন থাকায় পরে গাড়ি এসে দেখলাম যে গাড়িটা অনেক ছোট। তারপর আমরা ডিসিশন নিলাম এখন আমরা আরেকটা গাড়িতে বাস স্টেশন পর্যন্ত যাব, তারপর দেখবো যে ওখানে বাস পাওয়া যায় কিনা। তারপর সেখান থেকে জাম্মু পর্যন্ত যাব, তারপর জাম্মু থেকে দিল্লি পর্যন্ত যাব। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয়, খুব আনন্দের একটা বিষয়, সেটা হচ্ছে আর্জেন্টিনা কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে কোপা আমেরিকা জিতেছে। সো কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা ফ্যান, আমিও আর্জেন্টিনা ফ্যান। সো আমাদের জন্য দিনটা খুব ভালো। আমরা এখন ট্রেন স্টেশনে এসেছি, এখন দেখব ভিতরে গিয়ে ট্রেনের টিকিট পাওয়া যায় কি না জাম্মু পর্যন্ত। যদি পাওয়া যায় তাহলে তো ট্রেনে চলে যাব, আর আদারওয়াইজ বাসের টিকিটের জন্য দেখব। বাসের টিকিট তো যদি না পাওয়া যায় তাহলে দেখব গাড়ি পাওয়া যায় কি না। আজকে যে কোনোভাবে এখান থেকে বেরোতে হবে, কারণ আমাদের 18 তারিখে ফ্লাইট, আর দিল্লিতেও একটু কাজ আছে। সো আমাদের দিল্লি যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা টিকিট পেয়েছি। আমরা টিকিটে আমরা ভেঙে ভেঙে যেতে হবে। 20 রুপি এখান থেকে বানিয়াল পর্যন্ত। বানিয়াল একটা জায়গা, 20 রুপিতে বানিয়াল পর্যন্ত যাব, তারপর ওখান থেকে জাম্মু পর্যন্ত আবার আর একটা ট্রেন। সো এখন এভাবেই যাব। আমরা সাথে একসাথে 8 জন আছি। সো সবাই একসাথেই যাব, দেখা যাক কতক্ষণ লাগে। ট্রেনে বেশি সময় লাগবে না। এটা আমাদের ব্রেকফাস্ট। আসলে এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখে আমরা বিরিয়ানি অর্ডার করেছি। পরে আবার কটায় খেতে পারবো জানা নেই। সো এখন একটু ভারী খাবার খেয়ে নিচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই যে এই জুসটা অনেক মজা। আপনারা যদি কেউ এদিকে আসেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এই জুসটা। আর এই পুরো খাবারটা 100 রুপি, আমাদের কাছ থেকে 100 রুপি নিয়েছে। খাবার মোটামুটি অ্যাভারেজ, অনেক বেশি টেস্টি না, কিন্তু খাওয়া যায় এরকম অবস্থা। ট্রাই করে দেখতে পারেন। আমরা এখন লোকাল ট্রেনে উঠেছি। লোকাল ট্রেনে আগেও কয়েকবার উঠেছিলাম ইন্ডিয়াতে। এখানে খুব ঢাকা দিয়ে উঠতে হয়, সিট রাখাটা একটা ডিফিকাল্ট টাস্ক আমাদের জন্য। সো এখন এই যে লোকালদের সাথে আমরা যাচ্ছি, 2 ঘন্টার মতো লাগবে আমাদের বানিয়াল পৌঁছাতে। আর আমাদের সাথে আরেকজন ব্লগার আছেন। ভাই কিছু বলো। সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার চাইতে ওরও বেশি করিয়েন, সমস্যা নাই। ভালো ছিল অনেক, আর তার ভিডিওগুলো অনেক ডিটেলস দেওয়ার ট্রাই করে। তার জন্য ওর ভিডিওগুলো আপনার খুব সুন্দর করে শেষ পর্যন্ত দেখবেন। আপনার চ্যানেলের নাম মিস্টার হানি ব্লগস, সাবস্ক্রাইব টু হিম। আমরা এখন আছি এশিয়ার সবথেকে বড় টানেলে। এই টানেলটা প্রায় এক্সাক্ট বলতে পারছি না, বাট এটা বিশাল একটা টানেল। এটার মধ্যে থেকে যাচ্ছি, ভীষণ সাউন্ড আসছে, চেষ্টা করবো সাউন্ডটা ব্লক করে দেওয়ার। দেখা যাক। আমরা বেনিয়াল পৌঁছে গেলাম মাত্র। 2 ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে। লোকাল ট্রেন ছিল। লোকাল ট্রেনে যদি আপনাদের সাথে ভারী লাগেজ না থাকে, সো আমি চাইবো আপনার লোকাল ট্রেনে ট্রাভেল করুন, কারণ এখানের মানুষজন এত ভালো। আপনার এখানকার খুবই ফ্রেন্ডলি এখানের মানুষজন সবাই। আমাদের সাথে অনেকের সাথে আড্ডা হলো, তারা তাদের বাসায় ইনভাইট করলো। আমাদের সময় নেই হাতে, জন্য হয়তো বা যেতে পারবো না, কিন্তু জাম্মুর অনেকেই আছে যারা তাদের বাসায় ইনভাইট করলো। সো এখানে যদি আসেন তাহলে লোকাল মানুষদের সাথে মেশার জন্য হলেও লোকাল ট্রেন ব্যবহার করুন, এটা খুব ভালো। আমরা বেনিহাল ট্রেন স্টেশন থেকে এখন বের হয়েছি। এই বেনিহাল ট্রেন স্টেশনের মেইন গেট, আর অপোজিটে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে। আর আমার পিছনের দিকটা একটু দেখুন, এখানেও পাহাড়, চারপাশেই পাহাড়। আর কিছুক্ষণ আগে যে টানেলটা দেখালাম, ওই টানেলটা পাহাড় কেটে কেটে মাইনিং করে করে বানানো হয়েছে, পাহাড়ের মধ্যে থেকে এসেছে। আমরা বানিহাল থেকে জাম্মুর দিকে যাচ্ছি এখন। আমরা এই আদিল মুসলিম হোটেলে এখন খাওয়ার জন্য গাড়ি থামিয়েছি। আমার খাওয়া হয়ে গেছে। আমি একটা মাটন আর ভাত নিয়েছি। 180 টাকা 80 রুপি সেটার দাম পড়েছে।
খাবারটা বেশ ভালো ছিল। অনেক দিন ধরে এরকম খাবার খাচ্ছি না, মানে অনেকটাই বাঙালি ফ্লেভার আছে এই খাবারটাই। আর গেস হোয়াট, এখন আমি এই ফ্রুটটা খাচ্ছি, এই জুসটা। এই জুসটা এত মজা, আপনারা যদি এদিকে আসেন ট্রাই করবেন অবশ্যই নিয়ে যাওয়ার, এটা এটা খাওয়ার, এটা অনেক মজা। আমরা মাত্রই জম্মু পৌঁছে গেছি। এখন হচ্ছে আমরা বাস ঠিক করব, এবং বাসে হচ্ছে স্লিপার বাস, এখান থেকে দিল্লি পর্যন্ত যাব। দিল্লি পর্যন্ত যেতে যেতে হয়তো বা কালকে সকাল হয়ে যাবে। সো এই তো এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে বাসে উঠবো। ভাই হচ্ছে বাস ঠিক করেছে 900 রুপি নাকি, 900 রুপিতে। সো পার হেড 900 রুপি পড়বে। সো এই তো পরের ডিটেল জানাচ্ছি। আমরা এখন বাসে উঠে গেছি। বাস এখান থেকে যে বাসগুলো হচ্ছে দিল্লিতে যায় সব বাসগুলোই স্লিপার সেল, ওরকম একটা বাস নিয়েছি। সবাই যার যার সেলের মধ্যে আছে। আমি একটা ডাবল সেলে আছি, আমি আর শান্ত। সো দিল্লি যেতে কতক্ষণ লাগবে আমি ঠিক শিওর না, দেখা যাক। আমি যতদূর জানি সকালের মধ্যে পৌঁছে যাব। সো হয়তো বা সকালে গিয়ে ওখানে হোটেল বুক করব। ওখানে অলরেডি আমাদের গ্রুপ থেকে একজন আছে, দেখি তার সাথে হয়তো ওঠা হবে, দেখা যাক কতক্ষণ লাগে। The next morning. গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আছি দিল্লিতে। এখন আমরা আছি মেইন বাজার পাহাড়গঞ্জ, নিউ দিল্লিতে। সকালবেলা এসে পৌঁছেছি এখানে। হোটেল নিতে নিতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরোলাম কিছু খাওয়ার জন্য। দিল্লিতে এত গরম, শ্রীনগরে থেকে আসলে এতটা টের পাইনি। সো এখানে হচ্ছে আজকে এবং কালকে থাকবো, পরশু দিন আমাদের ঢাকার ফ্লাইট। সো এই 2 দিন যা করছি, যা করব, সব কিছু থাকবে ভিডিওতে। আমরা আছি এখন দিল্লির খুব ফেমাস হচ্ছে মহব্বতে শরবতে। এখানে আমরা একটা শরবত নিলাম। শরবতটা হচ্ছে ভীষণ ফেমাস এখানে, এবং এই 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 ভাইয়ের হচ্ছে এই শরবতটা, হ্যাঁ মানে এটা হচ্ছে তৈরি করা হয় তরমুজ দিয়ে। শরবতটা ভীষণ মজা, আপনারা এখানে এলে অবশ্যই খাবেন। A few moments later. গাইজ আজকে আমরা দেখাবো কিভাবে 2 মিনিটের রাস্তা আধা ঘন্টায় যেতে হয়। এই যে দেখুন, এই লোকটাকে দেখুন, এই লোকটাকে দেখুন, নাহিদ ভাই। আমরা হচ্ছে ভালোই ছিলাম, আমি আর শান্ত ছিলাম বাইরে। আমরা হচ্ছে এখানে আসার কথা ছিল না, আমরা আলাদা যাওয়ার কথা ছিল। ভাইয়েরা হচ্ছে আগে চলে গেছে একটু ওয়াশরুম ব্যবহার করার জন্য, আমরা একটু দেরি করে এসেছি। কিন্তু এই লোকটা, এই পাপি লোকটা, এই নাহিদ ভাই আমাদের ফোন করে আমাদের বললেন যে তোমাদের জন্য মেট্রোর টিকিট কাটছি, তাড়াতাড়ি চলে আসো। আইসে আমরা টিকিট কেটে এখানে আসলাম, বলতেছে যে এখন আধা ঘন্টা পরে মেট্রো। যদি এটা না হতো তাহলে আমরা এতক্ষণে হোটেলের মধ্যে থাকতাম। দেখুন এই লোকটাকে কেউ বিশ্বাস করবেন না, এই লোকটাকে, এই যে দেখুন এই লোকটাকে, এই দেখেন এই লোকটাকে আমি বিশ্বাস করতাম, কিন্তু এই ভালো লোক না। আমি ভালো লোক, ভালো লোক না। এও বলছে তাড়াতাড়ি চলে আসো, চলে আসো। আমি কিন্তু মনে করে যে আমাদের কথা, আমি কিন্তু কি বলছি জানোস? হ্যাঁ। আমি বলছি এদেরকে যদি এই রেল লাইনের বল হয় তাহলে আমি তোদেরকে অন্য লাইন দিয়ে রিক্সা নিয়ে চলে যেতে বলছি। ভাই আমি তোদেরকে ডাকি নাই, তাহলে এই লোকটা ভালো আছে, ভাইগুলো কষ্ট কিন্তু হবে, কষ্ট হবে, কিন্তু এই লোকটা ভালো, এই লোকটাকে বিশ্বাস করবেন। কিন্তু এই যে এই সাদা টি শার্ট নাহিদ ভাই, একে কেউ বিশ্বাস করবেন না। এই The next morning. গুড মর্নিং। আজকে দিল্লিতে আমাদের সেকেন্ড ডে। আজকে প্ল্যান ছিল তাজমহল দেখতে আগ্রা যাওয়ার, কিন্তু কাল রাতে হচ্ছে প্ল্যানটা ড্রপ করেছি। কারণ দিল্লিতে এত গরম, আর ফিলস লাইক আরো দুটো মিলিয়ে বেশি আসলে ট্রাভেল করা সম্ভব হচ্ছে না আমাদের কারো পক্ষে। তো আজকে হচ্ছে দিল্লি গেট দেখার ট্রাই করব, দিল্লি গেটের দিকে যাব। আর কালকে রাতে খুব বেশি অ্যাক্টিভিটিস কখনোই করিনি, কালকে খুব বেশি অ্যাক্টিভিটিস করিনি। আজকে দেখা যাক কত দূর কি করা যায়।
খুব বেশি যে হবে তেমন আসলে আশ্বাস দিতে পারছি না। ইন্ডিয়া গেট যাব, তারপর দেখা যাক। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া গেট। এখানে আসার পথে একটু ঝামেলা হলো আমাদের। আমরা হচ্ছে দুটো গাড়ি রেন্ট করে এখানে এসেছি। তো আমাদের একটা গাড়ি দেখিয়ে বলেছিল অন্য গাড়িটাও এরকম, কিন্তু আমরা যখন অন্য গাড়িটার কাছে যাই তখন দেখলাম যে সে গাড়িটার অবস্থা খুব নাজেহাল। গাড়িটায় এসি নেই, কিছু নেই, গরম লাগছে ভিতরে। এবং এখানে এসে ওরা ঝামেলা করছে যে আমি তো বলেছিলাম এসি নেই, গরম বাইরে অনেক। সো এভাবে অনেক ঝামেলা হলো। তারপর আমরা বললাম আমরা পুলিশকে ফোন দিচ্ছি, এসব বলে তারপর হচ্ছে ওরা একটু হয়তো ভয় পেয়ে গেছে। সো এখানে যারা আসবেন তারা খুবই সাবধান থাকবেন এইসব ব্যাপারগুলো নিয়ে। আপাতত আমি আপনাদের ইন্ডিয়া গেট দেখাবো। ইন্ডিয়া গেটের নির্মাণ হয়েছিল 1931 সালে। প্যারিসের আর্ক দে ট্রিম্প নামের ভাস্কর্যের আদলে এটি তৈরি করা হয়েছিল। এই ভাস্কর্যটি প্রথম বিশ্বযুদ্ধে ভারতের 90,000 জওয়ানের শহীদ হওয়ার জন্য স্মৃতি হিসেবে এটি তৈরি করা হয়েছিল। এটির নকশা করেছিলেন স্যার এডউইন লুটিয়েন্স। এটি ভারতের জাতীয় স্মৃতিসৌধ। আসলে অতিরিক্ত গরমের কারণে ভীষণ হাঁপিয়ে যাচ্ছি। এত গরম, এখানে প্রায় 46 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা, এবং ইট ফিলস লাইক 52 ডিগ্রি সেলসিয়াস। এত গরম, চারিদিকে একদম খোলা, রোদটা একদম ডিরেক্ট লাগতেছে। সো বুঝতেই পারছেন কি অবস্থা। কিন্তু এখানে যদি গরম না থাকতো তাহলে চারদিকটা খুব খুব সুন্দর লাগতো। এখনও সুন্দরই লাগছে, কিন্তু আসলে গরমের কারণে খুব বেশি এনজয় করতে পারছি না। কোথাও যাওয়াও সব বন্ধ হয়ে গেল। এখানে এলাম, এখানেও বেশিক্ষণ থাকতে পারলাম না। জাস্ট আপনাদের এই ইনফরমেশনটুকু দিয়ে এখন হয়তো এখান থেকে ব্যাক করব। দেখা যাক পরবর্তী যদি কোনো গন্তব্যে যাওয়া হয় তাহলে তো অবশ্যই জানাবো। স্টে টিউনড। আজকে আমাদের ইন্ডিয়াতে লাস্ট ডে। আমরা কালকে চলে যাচ্ছি, কালকে আমাদের ফ্লাইট। আজকে অনেক মার্কেট করেছি, অনেক, মানে মোটামুটি বলতে গেলে আমরা গুনতে পারছি না যে আসলে কত টাকার মার্কেট করছি। কারো কাছে কোনো টাকা নেই, যার যত টাকা ছিল সব মার্কেট করে সব কিছু কিনে ফেলছে সবাই। এখন আমরা বার্গার কিং এসেছি কিছু খাবার খেতে। এখান থেকে খেয়ে হোটেলে যাব। হোটেলের নিচ থেকে আবার হয়তো বা কিছু টুকটাক কিছু কিনবো, তারপর হোটেলে যাব। কালকে ফ্লাইট। দেখা যাক, টোটালটাই আমি একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। আলাদা আলাদা কোনো ভিডিও করছি না। সো এই তো, বার্গার কিংয়ে আমরা একটা কম্বো নিয়েছি, একটা চিকেন বার্গার, মানে দুইটা ফ্রেঞ্চ ফ্রাই আর দুইটা হচ্ছে কোল্ড কফি। কত এটা নিল? 438 টাকা আচ্ছা এটা নিল। বাই ওয়ান গেট ওয়ান ছিল। আমরা টেস্ট করে জানাচ্ছি কোনটা কেমন টেস্ট। চিকেন বার্গারটা অনেক ভালো। আপনারা চাইলে হচ্ছে এক্সট্রা চিজ অ্যাড করতে পারবেন, এখানে কষ্ট একটু বেশি করতে পারে। আমরা ডাবল চিজ নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক ভালো, মানে মোটামুটি অ্যাভারেজ যে টেস্ট হয়। আর এই কোল্ড কফিটা বেশ ভালো। যারা একটু সুগার কম পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো। আমাদের দেশে একটু সুগার বেশি খায় সবাই, এদেশে একটু কম খায়, এই জন্য হচ্ছে আমার বেশ পছন্দ হচ্ছে এটা। আপনারা ট্রাই করতে পারেন এটা। The next morning. গুড মর্নিং গাইজ। সরি আজকে মানে খুব বেশি ব্লগ করতে পারিনি। সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো করে এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের হাতে একদমই সময় ছিল না। 3 ঘন্টা আগে আসার কথা ছিল, কিন্তু আমরা মাত্র 1.5 ঘন্টা আগে এসে পৌঁছেছি এখানে। বোর্ডিং পাস শেষ করলাম এই মাত্র, এতক্ষণ সেজন্য হচ্ছে একটু তাড়াহুড়োর উপরে ছিলাম, ব্লগ করতে পারিনি। আর কালকে রাতেও তেমন আড্ডা দিচ্ছিলাম, ব্লগ করতে পারিনি। সো এখন আমাদের ফ্লাইট আর 20 মিনিট পরে। তো আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি। আমাদের আজকে এয়ারলাইন হচ্ছে ইন্ডিগো। আমরা কলকাতা থেকে যখন
শ্রীনগর গিয়েছিলাম তখন ভিস্তারায় গিয়েছিলাম। ভিস্তারা বেশ ভালো ছিল। ইন্ডিগোতে আমার এক্সপিরিয়েন্স তেমন একটা খুব একটা ভালো না, কিন্তু লো কস্ট এয়ার হিসাবে আসলে ইন্ডিগোর থেকে বেটার আর কিছু নেই আসলে। এটা সব থেকে আপনাকে কম দামে এয়ারলাইন প্রোভাইড করে। তো আসলে টাকা পয়সারও একটু সমস্যা হয়ে গেছে। অনেকটা দিন হচ্ছে ইন্ডিয়াতে, শপিং টপিং সব মিলিয়ে আসলে ইন্ডিগো ছাড়া আর কোনো অপশন ছিল না আমাদের হাতে। সো 2.5 ঘন্টা তো খুব বেশি প্রবলেম হবে না আশা করি, দেখা যাক। আজকে খুব খারাপ একটা দিন আমাদের দেশের জন্য আসলে। আমি হয়তো বা ব্লগটা আপলোড করতে করতে অনেকটা দিন পার হয়ে যাবে, তখন কেমন অবস্থা থাকে আমি জানি না আসলে। কিন্তু আমরা যেদিন যাচ্ছি সেদিন হচ্ছে আমাদের বাংলাদেশ পুরোটা শাটডাউন। স্টুডেন্টদের সাথে যে ঝামেলাটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের সাথে, ছাত্রলীগ প্লাস পুলিশ বা গভর্নমেন্ট, এইসব ঝামেলা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশে গিয়ে এয়ারপোর্টে নেমে তারপর বাসায় কীভাবে যাবো সেটা একটা টেনশনের বিষয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা আসলে হচ্ছে দেশে, সেটা একদমই আসলে কাম্য না আমাদের জন্য। সো আমি চাইবো সব ঠিক হয়ে যাক যত তাড়াতাড়ি সম্ভব। দেখা যাক কত দূর কী হতে পারে। আমরা হচ্ছে প্লেনে এসে বসেছি। আমাদের পাশাপাশি 3টা সিট আছে 12 রোতে। আমার উইন্ডো সিট পড়েছে, সমস্যা নেই, এটা অল্টার করে বসা যায়। ওদের হয়তো বা একটু পরে এই সিটটা দিব, খুব বেশি বড় না তো। ল্যান্ড করেছি বাংলাদেশে। এখন খুব ভালো লাগছে অনেকদিন পরে। এখন লাগেজ কালেক্ট করব, তারপর দেখি বেরোবো। দেশে নেমে লাগেজ কালেক্ট করলাম এখন, কিন্তু বাইরে যাওয়ার কোনো অপশন পাচ্ছি না খুঁজে, কারণ বাইরে নাকি খুব অবস্থা খুব বেশি ভালো না। যতদূর শুনলাম বাইরে গাড়ি ঘোড়া খুব একটা চলছে না। সো কীভাবে এখন বাসায় ফিরবো সেটা নিয়ে একটা টেনশন কাজ করছে। আমার মনে হয় যে আসলে বিষয়টা ঠিকই আছে। আন্দোলন চলমান থাকা পক্ষে আমি। আন্দোলন চলুক এবং ওটা সংস্কার হওয়া দরকার আমার মতে। আমরা হচ্ছে এই এয়ারপোর্টে এখনো আটকে আছি। এখন কটা বাজে? এখন প্রায় 6টা বাজে। আমরা 2:30টার দিকে এখানে ল্যান্ড করেছি। এখন পর্যন্ত কোনো বাইরে কোনো গাড়ি নেই, কিছু নেই। এখানে হচ্ছে ফুড কোর্টের অবস্থাও খুব ভালো না আসলে। খাবার দাবারের অবস্থা খুব, মানে কিছু দেখছি না আসলে, খাবার শেষ হয়ে গেছে। সো এখন কি করব, চকলেট খাচ্ছি। এক আপুর সাথে দেখা হলো, উনি হচ্ছে সৌদি আরব থেকে এসেছেন, উনি আমাদের চকলেট দিলেন। আঙ্কেল আছেন, ওই আঙ্কেল আমাদের খাবার অফার করলেন, তাদের খাবার। তো সব মিলিয়ে হচ্ছে এখানে মোটামুটি ভালো আছি। আর আমাদের একটু কষ্ট হচ্ছে সাময়িক, কিন্তু আসলে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা আসলে জাস্টিফিকেশনের কোনো প্রয়োজন নেই। কারণ এত রক্ত আসলে যাওয়ার কথা ছিল না। এটার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আসলে মাঝে মাঝে মনে হয় যে আসলে সৃষ্টিকর্তা যে আছেন তার প্রমাণ আমরা কিভাবে পাই। আমরা এয়ারপোর্টে নেই এখন, আমরা আছি হচ্ছে মোহাম্মদপুরেই একাডেমির এখানে একটা অফিসে আছি। এয়ারপোর্টে বসে আমাদের এক আঙ্কেলের সাথে পরিচয় হয়। উনি আমাদের হচ্ছে এখানে নিয়ে আসার অফার করে। ওনার নিজের গাড়ি আছে, উনি আমাদের সাথে ওয়েট করছিল, ওনার গাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিল। সো উনি আমাদের এই পর্যন্ত নিয়ে আসে এবং আমাদের খাবার অফার করে। এখন আমরা হচ্ছে আমাদের বাসার দিকে যাওয়ার চেষ্টা করব। সেটাই ভাবছিলাম, আমরা আলোচনা করছিলাম এতক্ষণ যে কোনো না কোনোভাবে কোনো উসিলায় সৃষ্টিকর্তা আমাদের মাঝখানে এমন কিছু মানুষকে দিয়ে দেয় যারা আমাদের উপকারে আসে সব সময়, যাদের থেকে আমরা ওই বিপদ থেকে উতরে যেতে পারি সব সময়।
সো আমি আশা করব আমরা সবাই এমন ভালো কাজের মাধ্যমে সবার এরকম উসিলা হওয়ার চেষ্টা করব হয়তোবা, এবং ভালো কাজ করলেই দেখা যায় যে আবার আল্লাহ তাআলা সবার ভালো ফল আপনাকে ফিরিয়ে দিবে। আমরা এখানে একটা ফ্যামিলিতে এসেছি, এনারা এত আন্তরিক, আমাদের খাবার দিল, আমাদের বাদাম খাইয়েছে। কাশ্মীরি মানুষ এত ভালো, সবাই খুব ভালো। এখানে দেখুন আমরা 3 জন এখানে এসেছি, আমাদের জন্য পুরো আয়োজন করা হয়েছে এখানে। ভীষণ ভালো, এটা খুবই আন্তরিক।